আমাদের কাছে অন্তত 13 থেকে 14 জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে। আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন। আপনার মুরব্বীরা কি বলে গেছেন? তারা জোট করার সময়, রাজনীতির সময়, ভোটের সময়, সরকার গঠনের সাহায্যের সময়, রাষ্ট্রপতি নির্বাচনের সময়, আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন, তখন এইসব পুরনো কথা মনে ছিল না? এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন। যতদিন, ওই যে আমি আবার বলেছি, যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী, যেই থাকি না সেই জঙ্গি। এই স্লোগানটা ভুলে যান। এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজালে এই গান আর জাতি শোনে না। এটা মানুষ আর খায় না। যারা এখনো 54 বছর পরে এসে বক্তৃতা একটা করেন, করে শেষ করার সময় বলেন কি, আপনারা 71কে ভুলে যাবেন না। তা আমরা 71কে ভুলিনি তো। কারণ 71কে আমরা ভুলেছি না, আপনারা ভুলে গেছেন। দেখেন, যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন, আমাদের কাছে অন্তত 13 থেকে 14 জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে। এর প্রমাণ আছে। মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি দিয়ে 12-13 জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। 54 বছর পরেও শুধুমাত্র দলীয় হিরো স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা করছি। এই জাতিকে গড়া যাবে না। এই জন্য আমরা বলি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি, আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি, প্রচেষ্টা চালাই। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে, আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই। আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন। আপনার মুরব্বীরা কি বলে গেছেন? তারা জোট করার সময়, রাজনীতির সময়, ভোটের সময়, সরকার গঠনের সাহায্যের সময়, রাষ্ট্রপতি নির্বাচনের সময়, আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন, তখন এইসব পুরনো কথা মনে ছিল না? এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন। আমরা সব রাজনৈতিক নেতারা বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, বলি না? এই কথাটা বলার সময় আমরা বলি, কিন্তু কার্যত দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছেন। একথা কেন বলেন? আমি বলবো, হ্যাঁ, দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে। আমার স্বাধীনতা, আমার অখণ্ডতা, আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা, দুর্নীতিমুক্ত সমাজ, সততা, ন্যায়নিষ্ঠবান, সাম্য, সামাজিক সুবিচার, ন্যায় নীতির উপর রাষ্ট্র প্রতিষ্ঠা। এ ব্যাপারে তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই। আমরা এই জায়গায় এক থাকি। চট করে কিছুদিন পর, যতদিন, ওই যে আমি আবার বলেছি, যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী, যেই থাকি না সেই জঙ্গি। এই স্লোগানটা ভুলে যান। এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজালে এই গান আর জাতি শোনে না। এটা মানুষ আর খায় না। ওরাই তো দেখেছে 91, ওরা 2001 দেখেছে, ওরা দেখেছে। এগুলো পুরনো গান আর মানুষ শুনতে চায় না। ওই গাজী কালু, চম্পাবতী, সিরাজউদ্দৌলার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায়। এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে? এখন নতুন গান বাজান, ওই পুরনো গান আর এই জাতি শুনতে চায় না। এ কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে। সব রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সাথীরা আমাদের ভাই, আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই। এই দুঃখ থেকে কথাটা বলছি, আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে। আমরা যেন জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন উস্কে না দিই। সামনে জাতীয় নির্বাচন। গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেন্টেটিভ আইডিয়া আবার দিয়েছেন। বলছেন যে ডিসেম্বর থেকে জুন
আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী প্রথম থেকেই বলেছে নির্বাচনের কোনো মাস, ক্ষণ, দিন, বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি। আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। জামাত ইসলামী সেই নির্বাচনে প্রস্তুত। আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম, নির্বাচন যদি আবার সেই 14, 18, 24-এর মতো হয়, তো আমার এই সময় দিয়ে তো কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। কত দুঃখ দেখেন, আমাদের এই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান। এই 6-7 মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন। এখনো তো গণমাধ্যমে, টেলিভিশনে সেই ভিডিওগুলো, লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে, কি করে গুলি করছে, আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপাথে, সেই দৃশ্য আপনি 7 মাসে ভুলে গেলেন। আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন। বিচার হবে, জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে। তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এই দেশের রাজনীতির আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ কখনো ফেরাতে পারবেন না। ফলে প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই।